একজন গ্রাহক অল্প অল্প পুঁজি করে যখন তার বিনিয়োগের মতো তহবিল হয় তখন সে ওইটা ইনভেস্ট করে তার যে কোনো প্রকল্প বাস্তবায়ন করতে পারে। এখন সঞ্চয় ইচ্ছা করলেই সঞ্চয় করা যায়, এটা কেমন? টাকা থাকলেই যে সঞ্চয় হবে এমন কিন্তু না। সঞ্চয় আমরা বলি যে আয় মাইনাস ব্যয় ইনটু সঞ্চয়ী মনোভাব। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, যদি আমরা গ্রাহকদের কথাও না বলি, নিজেদের কথাও যদি বলি যে আমি একজন উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা, আমি মাসে 20,000 টাকা বেতন পাই, এমনভাবে আমার ফ্যামিলি সেট করা যে প্রতি মাসে নিজের পারিবারিক ব্যয়, বাচ্চাদের পড়াশোনার খরচ এবং আনুষাঙ্গিক ব্যয় করে কাটায় কাটায় লেগে যায় পুরো টাকাটা। ওর ভিতর থেকে আমি যদি 200 টাকার একটা ব্যাংকে ডিপিএস করি, যদি আমি মনে করি ইনকাম আছে, আমি এখান থেকে এক মুঠে একটা কাজ করব, সেটা কিন্তু হবে না। যখন আমি ওইরকম কোনো প্রতিষ্ঠানে, আর্থিক প্রতিষ্ঠানে বা কোথাও একটা অ্যাকাউন্টস করব, তখন কিন্তু ওইটা আমার জমা দেওয়ার একটা বাধ্যবাধকতা চলে আসে এবং ওই 20,000 টাকার মধ্যে থেকেই ওই 200 টাকা ম্যানেজ হয়ে যায়। এর চাইতে বেশি ইনকাম থাকলেও ব্যয়ের খাত থাকবে, কিন্তু আমি যদি জমা করার মনোভাব যদি আমার না থাকে, তাহলে 20,000 টাকার বেশি পাইলেও কিন্তু আমার সঞ্চয় জমবে না। যে কারণে সঞ্চয় করার মনোভাব থাকতে হবে। আর আমরা যাদের নিয়ে কাজ করি তারা যাতে উৎসাহিত হয়, পুঁজি গঠনের গুরুত্বটা বুঝে, এটা তাদের উদ্বুদ্ধ করতে হবে। বর্তমানে আমাদের ফেব্রুয়ারি ক্লোজিংয়ে আমাদের যে ঋণ স্থিতি আছে আর যে সঞ্চয় স্থিতি আছে, তাতে দেখা গেছে আমাদের 63% সঞ্চয় আছে। ফেব্রুয়ারি ক্লোজিংয়ে আমাদের সঞ্চয়ের পরিমাণ 1827 কোটি, ঋণ স্থিতি 2900 কোটির মতো। তাতে দেখা যায় আমাদের সেভিংসের হার 63%। তো সেভিংসের হার যত বেশি হবে তত আমার ঋণের ঝুঁকি কমবে এবং আমার তহবিলের যোগান হবে। তো এই 63% হইলেও সন্তোষজনক মাত্রা বলা যাবে না ওইভাবে, কারণ অনেক প্রতিষ্ঠানের বা অনেক শাখারই 100%ও আছে, তাই না? তা আমরা যদি সবাই ওইরকম করতে পারি, তাহলে আমাদের ব্যাংক বা অন্য প্রতিষ্ঠান থেকে লোন বা ঋণ নেওয়ার প্রয়োজন হয় না। এখন এই 63%-এর ভিতরেও আরেকটা দূরত্ব আছে, সেটা হলো আমাদের যে মেয়াদি আমানতগুলো একজন গ্রাহক একটা নির্দিষ্ট সময়ের জন্য করে, নির্দিষ্ট সময় পরে সে ওইটা নেবেই, নাম্বার 1। নাম্বার 2 হলো ওই আমানতটা যে কোনো সময় চাইলেও আমাকে দিতে হবে, তাই না? কিন্তু আমাদের লোনের সাথে সম্পর্কিত যে সেভিংসটা এসটিডি, সেটা কিন্তু ইচ্ছা করলেই সে ফেরতও চায় না, আমরাও সহসা দেই না। কিন্তু এই 63%-এর মধ্যে বড় একটা অ্যামাউন্ট হলো ওই মেয়াদি আমানতের। তাহলে আমাদের লোনের সাথে সম্পর্কিত যে সেভিংসটা, যেটা আমার লোনের ঝুঁকি কমায়, সেই হারটা কিন্তু এখনও কম। এই জন্য আমাদের এসটিডি, সিডি, প্রান্তিক এই সঞ্চয়গুলোর উপরও গুরুত্ব দিতে হবে। যখন একজন উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা মাঠ থেকে কালেকশন শিটটা এনে এন্ট্রি দেয়, তখন আমাকে দেখতে হবে শুধুমাত্র আজকে আমার 10 জনের ঋণের আদায়যোগ্য ছিল, 10 জনের কিস্তি আসছে, ওইটা দেখে আমার সন্তুষ্ট হওয়া যাবে না। 10 জন সদস্যই সঞ্চয় দিয়েছে কিনা সেটা আমাকে নিশ্চিত করতে হবে। যার লোন নাই সেও সঞ্চয় জমা দিয়েছে কিনা। এবং এখন অনেকগুলো লোন এখন আমাদের মাসিক, দেখা যায় যে তারা ওই মাসে একবার আসে, তো সাপ্তাহিকভাবে সে সঞ্চয় জমা করে কিনা, সে যদিও মাসে কিস্তি দেবে, কিন্তু সঞ্চয়টা যাতে প্রতি সপ্তাহে দেয়, সেই দিকটা গুরুত্ব দিতে হবে। তো সদস্য পর্যায়ে সঞ্চয়ের গুরুত্ব কি, আর একটা হলো আমাদের অফিসিয়াল পর্যায়ে সঞ্চয়ের গুরুত্বটা কি। সদস্য পর্যায়ে একজন সদস্য তার দৈনন্দিন ব্যয়ের চাহিদা মিটিয়ে তার পক্ষে এককালীন বড় আকারে সঞ্চয় করা সম্ভবপর হয়ে ওঠে না। কিন্তু সে যখন সঞ্চয় ও ঋণ কর্মসূচির সাথে যুক্ত হয়, যখন একটা সংগঠনের সদস্যপদ লাভ করে, তখন যে প্রতি সপ্তাহে সপ্তাহে কিস্তির সাথে অল্প অল্প করে সঞ্চয় জমা করে, তখন তার একটা পুঁজি গঠন হয় এবং একটা সময় ওই পুঁজি তার আয় বর্ধনমূলক কর্মকাণ্ডে ব্যয় করতে পারে। কেউ যদি
লোন নিল 50,000 টাকা, সে যদি একটা বড় অঙ্কে সঞ্চয় জমা করে, একটা হলো লোনের সাথে, আর একটা কোনো মেয়াদি সঞ্চয়, পরবর্তীতে তার প্রকল্পে যদি 1 লক্ষ বা 2 লক্ষ টাকা ঋণের প্রয়োজন হয়, সে আপনার লোন নেওয়ার জন্য যেটুক মার্জিনাল সেভিংস দরকার সেটুক রেখে লোন পরিশোধ হলে বাকিটা তো নিতে পারে। তখন তার যে 2 লক্ষ টাকা প্রয়োজন, দেখা গেল যে 2 লক্ষ টাকার মধ্যে 50,000 টাকা সে সঞ্চয় থেকে যোগান দিতে পারতেছে, বাকি 1.5 লক্ষ টাকা নিলেই হচ্ছে। তাহলে তার কিন্তু ঋণ কমে আসলো 50,000 টাকা। এটা সঞ্চয় জমা করার জন্য এটা সম্ভবপর হবে। আপনার ব্যাংকে আমরা যেভাবে গ্রাহকদের কাছ থেকে সঞ্চয় আহরণ করি বা জমা নেই, ব্যাংকে কিন্তু সহজে এইভাবে জমা দেওয়ার সুযোগ নাই। কারণ তার এর এলাকা থেকে ব্যাংকের দূরত্ব বেশি। একটা ব্যাংকে একটা অ্যাকাউন্টস করতে গেলে সেখানে বিভিন্ন ধরনের কাগজ, বিভিন্ন ধরনের ডকুমেন্ট তাকে দিতে হয়, যে জিনিসটা আমাদের এখানে খুব সহজভাবে দিতে পারে। পাশাপাশি সংগঠন তার বাড়ি থেকে নিকটবর্তী সংগঠনে এসে নিয়মিত জমা দেওয়ার সুযোগ আছে। পাশাপাশি যে কোনো প্রয়োজনেও আবার উত্তোলন করারও সুযোগ আছে। যেমন আমরা সিডি এবং প্রান্তিক সঞ্চয়, সেখানে পলিসিতে আমরা বলছি যে একজন সদস্য যে কোনো পরিমাণ সঞ্চয় জমা করতে পারবে, আনলিমিটেড। এবং সে যদি এই সপ্তাহে জমা করে তার বিপদে বা প্রয়োজনে পরের সপ্তাহে নিতে চায়, সেই সপ্তাহে কিন্তু আমরা ওই 2টা সঞ্চয় দেওয়ার মতো স্কোপ রাখছি, তাই না? তাহলে মানে একজন গ্রাহক দুইভাবেই চিন্তা করতে পারে যে আজকে আমি নিয়মিতভাবে আমার লোনের সাথে বা যেটা আমার এসটিডি সেটা আমি দিয়ে যাচ্ছি, পাশাপাশি আমি এক মুঠে আমার একটা শস্য বিক্রি করলো বা একটা গাভী বিক্রি করলো, আমি এই টাকাটা আমার 1 মাস পরেই প্রয়োজন আছে, এই মুহূর্তে নাই, আমি অন্য জায়গায় রাখলে হ্যাসাল হতে পারে, আমি এই এসটিডি বা প্রান্তিকে রাখলাম, আবার যখন প্রয়োজন তখন নিয়ে নিলাম। তাহলে এই সুযোগটাও আছে। তাহলে এই সঞ্চয় করার ক্ষেত্রে মানে সদস্য পর্যায়ে আমাদের নিকট মানে প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান হিসেবে এনজিওদের নিকট এই সঞ্চয় জমা করার সহজ এবং প্রয়োজনে যে কোনো সময় উত্তোলন করতে পারে। সঞ্চয় হতে প্রাপ্য মুনাফা তহবিল পুঁজি বৃদ্ধিতে ত্বরান্বিত করে বা সাহায্য করে। আমরা প্রতি মাসে মানে বছর শেষে বা নির্দিষ্ট সময়ে সে যদি সদস্যপদ প্রত্যাহার করে, তখন যে আমরা মুনাফা দেই, আস্তে আস্তে তার জমাকৃত সঞ্চয়ের সাথে ইন্টারেস্টটা জমা হয়ে একটা পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তাই তো? জমাকৃত সঞ্চয় পারিবারিক জীবনে যে কোনো জরুরি প্রয়োজনে বা দুর্যোগে তাকে সহযোগিতা করতে পারে। কোনো প্রাকৃতিক দুর্যোগ, কোনো দুরারোগ্য ব্যাধি, রোগ, চিকিৎসা, ছেলে মেয়ের বিয়ে, যে কোনো বিষয়ে, ছেলে মেয়েদের লেখাপড়া, এক মুঠে কিছু টাকা দরকার, তার যদি নির্দিষ্ট পরিমাণের চাইতে আমাদের তো একটা পরিমাণ রাখার বিষয় আছে, পাশাপাশি যদি এসটিডি বা সিডি বা কোনো মেয়াদি আমানতে সেভিংস থাকে, তখন সে এখন একটা ছেলে বা মেয়েকে পড়াশোনা করতে হলেও অনেক টাকা ব্যয় করতে হয়, তাই না? তো হঠাৎ করে এক মুঠে ওই টাকাটা কোথায় পাবে? যদি তার এরকম একটা সঞ্চয় থাকে, ওই দুর্যোগকালীন সময়ে সে ওই টাকাটা ব্যবহার করতে পারে। এক পর্যায়ে সঞ্চয়কে পুঁজি করে ঋণের দায় থেকে বের হয়ে আসতে পারে। এই সঞ্চয় ঋণের প্রকল্পের বিনিয়োগ হিসেবে ব্যবহৃত হবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। যেটা প্রথমে বলছিলাম যে একজন সদস্য সঞ্চয় জমা করছে, কিন্তু সে লোন যে পরিমাণ নেবে সেই পরিমাণের একটা অংশ যদি সঞ্চয় থেকে বিনিয়োগের সাপোর্ট হয়, তাহলে লোনের পরিমাণ তার কমে গেল। ওই সঞ্চয়টা তার বিনিয়োগের একটা ক্ষেত্র হলো। যেখানে 2 লক্ষ টাকায় ঋণ হিসেবে নেওয়া দরকার ছিল, 50,000 টাকা যদি সঞ্চয় থেকে সাপোর্ট আসে, 1.5 লক্ষ টাকা ঋণ হলেই তার পুরো বিনিয়োগটা করতে পারে। সমাজে সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়, আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ছেলে মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য মৌলিক চাহিদা পূরণে সহায়তা করে। একজন গ্রাহক যখন লোন নিয়ে বা সঞ্চয় করে স্বাবলম্বী হয়, তখন তার সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। সে আগে যেভাবে চলতো, আগে হয়তো বাসায় একটা টেলিভিশন ছিল না, ছেলেমেয়েরা বড় হয়, লেখাপড়া শিখে, তাদের জানা বা ইসের জন্য একটা বাসায় একটা টিভি থাকলে সুবিধা হয়, সেটা সে যখন এর সাথে সম্পৃক্ত হয়, বাসায় একটা ফার্নিচার, একটা পরিবেশ তৈরি হলে লোকজন আসে, আত্মীয় স্বজন আসে, তার সামাজিক স্ট্যাটাস বৃদ্ধির জন্য এগুলো সে আস্তে আস্তে করতে পারে। সেক্ষেত্রে শুধু যে ঋণ নিয়েই করবে তা না, সঞ্চয় থেকেও করতে পারে। ঋণ অপরিশোধিত রেখে মৃত্যু হলে পরিশোধের ব্যবস্থা করা যায়। পাশাপাশি গ্রাহকের জমাকৃত সঞ্চয় উত্তরাধিকারের
জন্য সংকট নিরসনে ভূমিকা রাখে। অর্থাৎ প্রতিষ্ঠান আমরা কি করি, গ্রাহক মারা গেলে ঋণ মকুব করে দেই। এটা হয়তো বা এইভাবে মকুব হয়, অনেক সময় শুধুমাত্র যে সংস্থার নিকটই যে তার ঋণ আছে তা না, যদি কোনো ব্যক্তি বা স্থানীয় লোকের কাছে ঋণ থাকে সেটা তো আর মকুব করে না, সেটা তার দায় পরিশোধ করতে হয়। তখন ওই মৃত্যুকালীন সময়ে কোনো ব্যক্তিরই আমরা আমাদের আমরা এটা মানি না বা এটা করতে চাই না, সেটা হলো যে আমার কোনো আত্মীয় বা পরিজন মারা যাওয়ার সময় ঋণগ্রস্ত থেকে যাক। তো যখন আমার এই ধরনের দুর্ঘটনা ঘটে, যখন যদি তার একটা নির্দিষ্ট পরিমাণ সঞ্চয় থাকে, ওই সঞ্চয় থেকে তার ঋণটা পরিশোধ করার সুযোগ তৈরি হয়। পাশাপাশি যদি একটা সঞ্চয় ব্যালেন্স থাকে, অনেক পরিবার আছে এতিম হয়ে যায়, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি যখন মারা যায় তখন পরিবারটা অসহায় হয়ে পড়ে। যদি তার ঋণটা নয় আপনি মকুব করলেন, কিন্তু পরিবারের তো আয় বন্ধ হয়ে গেছে, তাই না? কিন্তু তার যদি ঋণ মকুব হলো, পাশাপাশি যদি একটা বড় অঙ্কের সেভিংস থাকে, তখন পরিবারের যারা সদস্য আছে তারা কি আর্থিকভাবে একটা সাপোর্ট পায়। তাহলে সঞ্চয়ের গুরুত্ব বিভিন্নভাবেই অতি গুরুত্বপূর্ণ। তো এটা হলো আমরা সদস্যদের দিক বিবেচনা করে বললাম যে সদস্যদের যদি এইভাবে সঞ্চয় করে তারা তাদের উপকার হবে, কিংবা সংস্থার ক্ষেত্রেও অনুরূপভাবে সঞ্চয় যদি আমরা বৃদ্ধি করতে পারি, সংস্থার ক্ষেত্রেও অনেকগুলো দিক আছে যেটা সংস্থাকে সামনে আগানোর জন্য সহায়ক ভূমিকা পালন করে। সংস্থা পর্যায়ে কর্মসূচির প্রসার, ব্যাপকতা বৃদ্ধি, স্থায়িত্বের জন্য মূল উপাদানের মধ্যে তহবিল সঞ্চয় তহবিল একটা গুরুত্বপূর্ণ উপাদান। আমি প্রথমেই বলছিলাম অনেক প্রতিষ্ঠান যখন কার্যক্রম শুরু করে তারা প্রথমেই কিন্তু নিজের অর্থ বিনিয়োগ করে না, তারা প্রথমেই এই যে বিভিন্ন ধরনের ডিপিএস, সঞ্চয় স্কিম, এগুলো ওপেন করে দিয়ে গ্রাহকদের কাছ থেকে প্রাথমিক পর্যায়ে নিতে থাকে। এইভাবে 6 মাস যদি নিতে পারে, তখন যে তার ব্যালেন্স হয় ওইখান থেকে আস্তে আস্তে সে লোনের দিকে যাচ্ছে, ওইদিকে বাড়ছে। তার বিনিয়োগ কিন্তু প্রাথমিক পর্যায়ে বড় অঙ্কের করতে হয় না। তাহলে সংস্থা পর্যায়ে সংস্থার প্রসার, ব্যাপকতা, এর ক্ষেত্রে সঞ্চয়ের গুরুত্ব অপরিসীম। সদস্য সঞ্চয় সংস্থার তহবিলের যোগানের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। আমরা যে বিনিয়োগ করি, আমরা যে লোন দিই, ওই যেটা বললাম যে ঋণের যদি 63% সেভিংস থাকে, তাহলে আমি যে প্রতি দিন বা প্রতি মাসে যে বিতরণ করতেছি সবই কি হেড অফিস বা অন্য জায়গা থেকে ধার করে নিচ্ছি? না, এটা আমি ঋণ আদায় থেকে 1%, আর একটা হলো গ্রাহকের সঞ্চয় থেকে 1%। তারপরেও যখন আমার অতিরিক্ত বিনিয়োগ করে আমার পোর্টফোলিও বৃদ্ধি করার হয়, তখন যদি আমার শাখায় যদি সংকলনের উপায় না থাকে, তখন আমি অন্য শাখা বা প্রধান কার্যালয় থেকে ধার নেই বা ঋণ নেই। তাহলে আমার যদি সঞ্চয় অ্যাভেলেবেল হয়, তাহলে ওই ধার নেওয়ার প্রয়োজন থাকে না, বিনিয়োগে সহজ হয়। এই সঞ্চয় তহবিল সংগ্রহ, ব্যবহার, ব্যয় সাশ্রয়ী হয়। এই যে সদস্যদের কাছ থেকে আমরা যে সঞ্চয়টা নেই, এটা ব্যবহার সাশ্রয়ী। কেন সাশ্রয়ী? কারণ ব্যাংক সহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান হতে গৃহীত ঋণের বিপরীতে প্রদত্ত সুদের পরিমাণের চেয়ে সদস্য সঞ্চয় প্রদত্ত সুদ তুলনামূলকভাবে কম। বর্তমানে ব্যাংক ইন্টারেস্ট জানেন কত পার্সেন্টে গেছে? 14%, অনেক হাই। আমাদের যে সঞ্চয় প্রোডাক্টগুলো আছে 6 থেকে শুরু করে 12 পর্যন্ত, অবশ্য দ্বিগুণ, তিনগুণ, 13 সর্বোচ্চ। তো আমাদের ম্যাক্সিমাম সেভিংসই তো 6%-এর মধ্যে একটা বড় অ্যামাউন্ট। তাই অ্যাভারেজে গড়ে 10 বা 10-এর মধ্যে। তাহলে এটা হলো একটা দিক, সঞ্চয়ের ইন্টারেস্টটা তুলনামূলকভাবে কম ব্যাংকের চাইতে। পাশাপাশি ব্যাংক সহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের চাইতে তুলনামূলকভাবে সঞ্চয়ের সুদ তুলনামূলকভাবে কম। এটা হলো একটা। আর একটা হলো এই গ্রাহকদের কাছ থেকে যে সঞ্চয় এনে আমরা ব্যবহার করি, এর জন্য কোনো লিয়েন মানি ব্যবহার দিতে হয় না। এই লিয়েন মানিটা হলো আমরা যে বিভিন্ন ব্যাংক থেকে লোন নেই, সেই লোন যদি আমি 100 কোটি টাকা ঋণ নেই, 5 কোটি, 10 কোটি, 5%, 10% আমাকে লিয়েন মানি রাখ। আমাকে একটা ব্যাংক 100 কোটি টাকা তহবিল ছাড় করলো, কিন্তু তার ব্যাংকে আমাকে 5 কোটি, 10 কোটি টাকা জমা রাখতে হয়। এখন হলো যে জমা আমি যে বিনা ইন্টারেস্টে রাখি তা না, আমাকেও একটা ইন্টারেস্ট দেয়, কিন্তু
যে 10 কোটি টাকা ওই ব্যাংক 100 কোটি টাকা দিয়ে যে 10 কোটি টাকা আমাকে লেন দিতে হলো, সে যদি আমাকে 8% বা 7% ইন্টারেস্ট দেয়, আমি যদি ওই 10 কোটি টাকা অন্য ব্যাংকে রাখি, আমি 9% বা 10%ও এফডিআর করতে পারি। কিন্তু যেহেতু ওই ব্যাংক থেকে আমাকে ঋণ নিতে হচ্ছে, আমাকে ওই ব্যাংকে একটা লেন মানি রাখতে হচ্ছে, তাহলে আমি ওইখানে 1 or 2% কিন্তু আমি প্রফিট কম পাচ্ছি। কিন্তু সদস্য সঞ্চয়তে এরকম লেনদেনের কোনো বালাই নেই, তাই না? ব্যাংক সহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ন্যায় পরিশোধের অতিরিক্ত চাপ থাকে না। ব্যাংক থেকে ঋণ গ্রহণের সাথে সাথে এগুলো হলো অফিস পর্যায়ে আমাদের সঞ্চয়ের গুরুত্বটা কি, সুবিধাটা কি। আপনার লোন নেওয়ার সাথে সাথে যে শিডিউল, এই শিডিউল মিসিং হইলেই পরবর্তীতে আমি আর ওই ব্যাংক থেকে লোন পাওয়া আমার জন্য কষ্টকর হয়ে যাবে। কিন্তু সদস্যরা ওইরকম কোনো শিডিউল নাই, তার পরিমাণ মতো নেবে, কিন্তু আমরা কিন্তু ওইরকম চাপ অনুভব করি না। আমরা নিচ্ছি দিচ্ছি, কিন্তু ওইরকম কোনো প্রতিষ্ঠান থেকে যেমন এটা বাধ্যবাধকতা বা ওইরকম একটা শিডিউল এটা মধ্যে বিধানের মধ্যে থাকে, গ্রাহক সঞ্চয়ের ক্ষেত্রে ওইরকম কোনো বাধ্যবাধকতার মধ্যে থাকতে হয় না, যে কারণে কিছুটা হলেও চাপমুক্ত থাকে। দাতা সংস্থা, ব্যাংক সহ অন্যান্য প্রতিষ্ঠানের নিকট থেকে যখন আমরা ঋণ নেই, তখন তাদের বিভিন্ন রিকোয়ারমেন্ট, বিভিন্ন ডকুমেন্টের রিপোর্টিংয়ের বিষয় থাকে। একটা প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার পরে আমি কেন ঋণ নিব, আমার সেই কোন এলাকায় এই ঋণ দিব, সেই এলাকায় এগ্রিকালচার বেস মেম্বার আছে কিনা, প্রকল্প আছে কিনা, এবং নেওয়ার পরে সেই টাকাটা আমি তাদের মধ্যে দিছি কিনা, ভিজিট করবে, পরিদর্শনে যদি অসামঞ্জস্যতা পাই করবে। মানে এখানে নেওয়ার পরেও তাদের সাথে রিপোর্টিং ডকুমেন্টারিতে যোগাযোগ রাখতে হয়, এবং অসামঞ্জস্য হলেও আবার পরবর্তীতে সমস্যা হয়। কিন্তু গ্রাহক সঞ্চয়ে কি আমাদের ওরকম ঝামেলা আছে? ঝামেলা নাই। সংগঠনের শৃঙ্খলা বজায় থাকে, গ্রাহকের নিকট প্রাপ্য ঋণের ঝুঁকি কম থাকে। এটা তো অবশ্যই। সংগঠনের শৃঙ্খলা বলতে যখন গ্রাহকরা নিয়মিত সংগঠনে এসে সঞ্চয় জমা করে, তখন একটা সংগঠনের যে ডিসিপ্লিন, প্রতি সপ্তাহে আসতেছে, একে অপরের সাথে কথা হচ্ছে, সঞ্চয় জমা করছে, যে শৃঙ্খলাটা বজায় থাকে। পাশাপাশি গ্রাহকের প্রাপ্য ঋণের ঝুঁকি কমে। প্রাপ্য ঋণের ঝুঁকি কমে বলতে এটা তো আপনারা সবাই আগে প্রথমেই বলছিলাম, আপনারাও শেয়ার করছেন। সেটা হলো যে আমার যদি 1 লক্ষ টাকা গ্রাহকের কাছে ঋণের পাওনা থাকে, তার মধ্যে 75,000 টাকা যদি তার সঞ্চয় থাকে, 25% হলো আমার ঝুঁকি, তাই না? কিন্তু আমার যদি আমি 1 লক্ষ টাকা লোন দিছি, 5% বা 10%ই আমার সেভিংস আছে, পুরো 90% আমার যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমার টেনশন থাকবে তার কাছ থেকে আদায় করা। আর তার যদি সঞ্চয় আমার কাছেই থাকে, তাহলে কিন্তু একটা সাপোর্ট আমার আছে যে বেশি তার কাছে আমার নাই, যদি কোনো সময় নিটিং বা ব্যালেন্স করার প্রয়োজন হয়। গ্রাহক ঝরে পড়ার হার হ্রাস পায়, অর্থাৎ যারা সঞ্চয়ী গ্রাহক বা ঋণ এবং সঞ্চয় দুটোই সুশৃঙ্খলভাবে পরিচালনা করে, নিয়মিত আসে, সঞ্চয় জমা করে, ওই সমস্ত গ্রাহক কিন্তু স্থায়িত্ব হয়, তারা কিন্তু সহসা ঝরে পড়ে না। প্রধান কার্যালয়ের নিকট আর্থিক নির্ভরতা কমে যায়, প্রধান কার্যালয়কে কোনো সার্ভিস চার্জ প্রদান করতে হয় না। অর্থাৎ আপনার শাখায় যদি অ্যাভেলেবেল সেভিংস থাকে, আপনি প্রধান কার্যালয় বা অন্য শাখার নিকট এই সঞ্চয়ের জন্য বা মানে অর্থের জন্য, তহবিলের জন্য হাত পাতবেন না বা নেবেন না, তাই না? তখন আপনার নিজেরই আর্থিক স্বয়ংবরতার জন্য আপনি আবার হেড অফিসে যদি সাপোর্ট দিতে পারেন, মানে এই অতিরিক্ত তহবিল যদি আপনি হেড অফিসে দেন, আপনারা উল্টা সার্ভিস চার্জ পান না? উল্টা সার্ভিস। তাহলে আমার দুই দিকে ইনকামের সুযোগ। একটা হলো আমি কারো কাছে দায়বদ্ধ নাই, কারো কাছে আমি ডিপেন্ডেবল না, পাশাপাশি আমি যদি ওই অতিরিক্ত সঞ্চয়টা যদি হেড অফিসে ব্যবহার করে থাকি বা পার্শ্ববর্তী শাখায় দিয়ে থাকি, এইসিও কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে, ওইখান থেকে আমি একটা ইন্টারেস্টও শাখার পাই। তাহলে মোটামুটি আমাদের সঞ্চয় একটা হলো সদস্য পর্যায়ে কেন গুরুত্বপূর্ণ এবং অফিস পর্যায়ে কেন গুরুত্বপূর্ণ, এটা আমরা বললাম। সঞ্চয়ের প্রকার আমরা তো জানি, কতগুলো সঞ্চয় প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি, 13টা সঞ্চয় প্রোডাক্ট। তো 13টা সঞ্চয় প্রোডাক্টের একটা ধরন আছে, একটা হলো রেগুলার বা নিয়মিত সেভিংস, একটা হলো চলতি বা স্বেচ্ছা সঞ্চয়, আর একটা হলো মেয়াদি সঞ্চয়। তো রেগুলার বা নিয়মিত সেভিংস হলো আমাদের এসটিডি,
স্বেচ্ছা বা চলতি হচ্ছে চলতি সঞ্চয় ও প্রান্তিক, সিডি এবং প্রান্তিক। আর আমাদের মেয়াদি সঞ্চয় আছে 10টা। মাসিক ডিপিএস, লাখপতি মিলিয়নিয়ার, মাসিক মুনাফা, শিশু নারী বিবাহ, দ্বিগুণ, 3 গুণ, স্থায়ী আমানত, 10টা। প্রত্যেকটার ইন্টারেস্ট রেট এখানে বলা আছে। প্রান্তিক বলছি, চলতি প্রান্তিক, এটা হলো স্বেচ্ছা সঞ্চয়। যে কোনো সময় গ্রাহক জমা দিতে পারে, যে কোনো সময় গ্রাহক উত্তোলন করতে পারে। তো চলতি সঞ্চয়ের চাইতে প্রান্তিক সঞ্চয়ে 2% ইন্টারেস্ট বেশি, 8%। তাহলে গ্রাহককে উদ্বুদ্ধ করার জন্য আমাদের যে সেভিংস প্রোডাক্টগুলো আছে, অনেকগুলো প্রোডাক্ট আছে, যে গ্রাহকের যে প্রোডাক্টটা তার কাছে যুগোপযোগী হয় বা তার সামঞ্জস্য হয়, আমরা যদি এই অ্যাডভার্টাইজমেন্টটা আমাদের যারা উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা আছে, আমরা যদি ঠিকমতো গ্রাহকদের নিকট ডেলিভারি দিতে পারি, তাহলে কিন্তু সঞ্চয় করা আমাদের জন্য সহজ। তো সঞ্চয়ের প্রকারগুলো সবাই আমরা জানি। এই ইস্যে আমি একটা বিষয় একটু জানার বিষয়, সেটা হলো স্থায়ী আমানত যেগুলো, যেটা ফিক্সড ডিপোজিট, দ্বিগুণ, 3 গুণ এবং মাসিক মুনাফা, যেগুলো এককালীন জমা হয়। এই কয়টা তো এককালীন জমা হয়, তাই না? এককালীন জমার ক্ষেত্রে আমরা একটা রসিদ বই দিই না? এই রসিদ বই থাকবে হলো অথরিটি অনুযায়ী 10 লক্ষ টাকা পর্যন্ত আরএমবাই, আর জেডএমবাই দেবে 10 লক্ষের উপরে। তো এই রসিদ বই ব্যবহারের ক্ষেত্রে আমরা শাখায় কি একটা রেজিস্টার এবং মেনটেন করি না? রেজিস্টার মেনটেন করি, হ্যাঁ। তো একটা হলো যে আমরা সদস্যদের কাছ থেকে প্রাথমিক পর্যায়ে শাখার মাধ্যমে এই মুনাফাটা আসে, মেনটেন কিন্তু আপনারাই করেন, শুধুমাত্র জমা করার পরে গ্রাহককে রসিদটা প্রদান করতেছে আরএমবাই বা জেডএমবাই। তাই আনার ক্ষেত্রে পুরো সিকিউরিটিটা, সদস্যদের এই আমানতের নিরাপত্তাটা দিতে হবে আমরা যারা শাখায় আছি তাদের। পরবর্তীতে রসিদটাও হয়তো আরএমবাই বা জেডএমবাই দিবে। আপনার চেকগুলো তো আপনি করবেনই। আপনি একটা হলো তাকে সফটওয়্যারে এন্ট্রি দেওয়ার পরে যে কপিটা জেনারেট হলো সেটা তাকে দিলেন, আবার ওইটার মিল করেই আপনি তাকে ওই চেক বইটা কাটার জন্য আরএমবাই বা জেডএমবাইকে বললেন, সেটা দিল। আমরা যেটা শাখা পর্যায়ে যেটা দেখব যে একই শাখার জন্য কিন্তু একটা করে বই বরাদ্দ আছে, তারপরে কি আবার 2 ধরনের সেভিংসের জন্য দুইটা। তো আমার শাখায় মাসিক মুনাফা হয়েছে 5টা, আমার শাখার জন্যই তো ওই বইটা বরাদ্দ। তো 5টা রসিদ বই আমি রেজিস্টারেন্টে দিছি না স্কল নাম্বার দিয়ে। এখন 6ষ্ঠ নাম্বারে 5 লাখ টাকার একটা মাসিক মুনাফা হয়েছে। আমি আরএমবাইকে বললাম, ভাই আমার 5 লাখ টাকার একটা স্কিম হয়েছে, এই হলো ডকুমেন্ট, আপনি একটা রসিদ দেন। তো আরএমবাই দেখা গেল যে আপনার কমিক নম্বর অনুসারে 6 নম্বর রসিদটা হওয়ার কথা না, কিন্তু উনি দিতেছে 7 নম্বর। আপনি রেজিস্টারে দেখলেন ইতিপূর্বে 5টা রসিদ বই আমার শাখার জন্য ব্যবহার হয়েছে, ধারাবাহিকভাবে 5 আছে, সেই হিসেবে 10 পাতা বা 100 পাতা যেটাই হোক, ওই রসিদ বইটা আপনার ওই শাখার জন্যই বরাদ্দ। 6 নম্বর স্কিম যখন আমি করলাম তখন আমার 6 নম্বর রসিদটাই পাওয়ার কথা, যদি ওই রসিদটা ব্যবহারিক বা কোনো কাটা ছিঁড়া না হয়। যখন উনি 7 নম্বর দিল, আপনার একটা প্রশ্ন করতে হবে না, ভাই আমার শাখার 6 নম্বর পাতাটা কি হয়েছে, এবং আপনাকে যাচাই করে নিতে হবে। 5-এর পরে কেন 7, এইটা আপনার ডিউটি। আমাদের যে কোনো একটা জায়গায় এই চেকের অনিয়ম হয়েছে রিসেন্ট, আপনারা এই জায়গাটায় খুব সতর্ক। তো সতর্কর জায়গাটা আপনাদের কাছেই বেশি, সেটা হলো মাঠ পর্যায় থেকে টাকাটা আনার পরে সাথে সাথে জমা করে গ্রাহককে সফটওয়্যারের যে কপিটা ওইটা নিশ্চিত করা। মাসিক মুনাফা আমরা ওই 900 টাকা করে দেই, কিন্তু সফটওয়্যারে যে ওই মুনাফাটা চার্জ হয় বা কত টাকা ব্যালেন্স আছে, কোন মাস পর্যন্ত সে মুনাফা নিছে, এটার কোনো রেকর্ড নাই। তো এইটার রেকর্ড না থাকায় এখানে কোনো ঘাটতি বা অসঙ্গতি হওয়ার সুযোগ আছে। যদি কেউ ওই মানসিকতার থাকে, হ্যাঁ সুযোগ আছে। তো এই সুযোগটা মনে হয় যে রাখা যাবে না। আপনারা যেটা বলছেন এটা অলরেডি আইটি বিভাগ একটা করতেছে, সেখানে এইভাবে করলে হয় কি না, যেহেতু প্রসঙ্গটা তুলছেন আপনারা মতামত দেন, আমরা এইভাবে চিন্তা করছি, মাসিক মুনাফা তো মাসের বিভিন্ন ডেটেই করে, তাই না? কেউ 5 তারিখে করলো,
5 তারিখের সমিতির সভায়, কেউ করলো 12 তারিখের সভায়, 12 তারিখের পরে কত 19 তারিখের সভায়, তো বিভিন্ন ডেটেই হতে পারে। তো আমরা কিভাবে এই তার যে মাসিক মুনাফার ব্যালেন্সটা চার্জ করে রাখবো সফটওয়্যারে যখন সে নিতে আসবে, কিভাবে সহজে দিতে পারবো। তো আমরা চিন্তা করতেছি যে যখন এই মার্চ মাস ক্লোজ হবে, যদি আমরা এর মধ্যে করি মার্চ মাস ক্লোজিংয়ে আমার যতগুলো মাসিক মুনাফা আছে সবগুলো যে যে ডেটে করছে সেই ডেট থেকে ভাঙতি মাসের যে কয়দিন থাকে প্রাথমিকভাবে, কেউ 12 তারিখে করছে, 12 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত ওই যে ভাঙতি, ওই ভাঙতির চার্জটা 900 টাকা আনুপাতিক হারে চার্জটা একবার হয়ে থাকবে, প্রভিশন হবে। তারপরের মাস থেকে প্রতি মাসের 30 তারিখে 900 টাকা করে প্রভিশন হবে। কোনো গ্রাহক খোলার পরে যদি দেখা গেল যে 12 তারিখে করছে, পরের মাসের 13 তারিখে এসে বলতেছে আমি 900 টাকা নেব, এরকমই তো হবে, কারণ এইভাবেই তো আমরা দিচ্ছি। তখন আমরা বলবো যে আপনি 12 তারিখে করছেন, ওই মাসের 12 তারিখ থেকে 30 তারিখ 18 দিনের চার্জ হয়ে 900 টাকার জায়গা 700 টাকা আপনার চার্জ হয়ে আছে ইন্টারেস্ট। আপনি যদি আজকে নেন এই 700 টাকা আপনাকে আমি দিয়ে দেব, আর যদি মাস ক্লোজিংয়ে নেন এই মাসের 900 সহ ওই 700 পাবেন। এভাবে করে এরপর থেকে প্রতি মাসেই আপনি মাস শেষে এইভাবে পাবেন। তো এইভাবে করে অর্থাৎ মোট কথা হলো এখন আমরা যে 900 টাকা দেই এটার কোনো সিস্টেমে এই মুনাফা দেওয়ার ডকুমেন্টারিটা নাই, এটাকে আনতে হবে। আনার সময় প্রাথমিকভাবে আমরা শুরু করি, তারপরে যে ফিডব্যাকগুলো আসবে দিতে গিয়ে, যেমন আপনি বললেন যে ম্যাচুরিটি হওয়ার আগে ভাঙছে, কিন্তু সেখানে তো আবার আমাকে ম্যানুয়ালি সার্চ করে 6% দিতে হচ্ছে, এটাও যদি সফটওয়্যারে সার্চ করে দিত যে ম্যাচুরিটি হয় নাই সেই, যদি ওইরকম যদি হয়ে যায় সেটাও কিভাবে মিনিমাইজ করা যায় করা হবে। আগে আমরা সফটওয়্যারে এটাকে এন্ট্রি দেওয়ার সুযোগটা তৈরি করি। তো প্রাথমিকভাবে এরপরে সঞ্চয় জমা এবং উত্তোলনের একটা পার্ট আছে, আমি শর্টলি বলি, টাইম মনে হয় শেষের দিকে। তো সঞ্চয় উত্তোলনের যে প্রক্রিয়াগুলো, আমাদের সিডি এবং প্রান্তিক 1000 টাকা মাঠ পর্যায়ে ফেরতের একটা সুযোগ আছে রসিদ বইয়ের মাধ্যমে। বাকি সঞ্চয়গুলো কিন্তু আমাদের অফিসে এসে নেওয়ার নিয়ম, কিন্তু অনেক জায়গায় এর ব্যত্যয় হচ্ছে, দেখা যায় যে সদস্য কিস্তি দিতে পারে নাই, ওই কিস্তি অফিসে বসেই তার সমান পরিমাণ সঞ্চয় থেকে উত্তোলন করে কিস্তি দেওয়া হয়েছে, ওই স্বাক্ষরটা হয়তো কর্মী দিছে, গ্রাহকের কাছ থেকে আনে নাই, আবার রসিদে কোনোভাবে আনলেও রেজিস্টারে তো আর নিতে পারে নাই। এই অসামঞ্জস্যতাগুলো উত্তোলনের ক্ষেত্রে তৈরি হচ্ছে, এবং এটা হলো উত্তোলনের ক্ষেত্রে রেজিস্টার, উত্তোলন রসিদ, যেখানে যেখানে সই স্বাক্ষর সঠিকভাবে করা। জমার ক্ষেত্রে একজন গ্রাহকের আমানত আনার পরে বিভিন্ন ধরনের অনেকগুলো ডিপিএস, আমাদের অনেকগুলো আইটেম, যেটার যে নিয়ম সেই নিয়মে জমা করা। গ্রাহককে রসিদ সাথে সাথে আমরা দিতে পারি না, স্থায়ী আমানতেরগুলো, সেই রসিদগুলো আরএম বা জেডএম ভাইয়ের সাথে আলাপ করে যথাসময়ে দেওয়া, প্রাথমিকভাবে অফিসিয়ালভাবে যে ডকুমেন্টটা দেওয়া। আর কোনোভাবেই এই এককালীন জমা যেগুলো কর্মীরা যেন নিজেরা না নেয়, সেটা তারা বলবে যে আমার 50,000 টাকার একটা মাসিক মুনাফা হবে বা 1 লাখ টাকার একটা দ্বিগুণ মুনাফা হবে, শাখা ব্যবস্থাপককে জানাবে, সে অফিসে এসে এটা দেবে। আমরা মনে হয় পাস বইতে কথাটা ইনক্লুড করে দিছি, এককালীন জমা অফিসে এসে নিতে হবে। এবং অনেক গ্রাহক বলে আমি তো জানি না, আমি তো কর্মী ভাইয়ের কাছে দিছি। আমরা কিন্তু ওই কথাটাও বলছি যে আপনি যে এই এককালীন অর্থ জমা করলেন, আঞ্চলিক ব্যবস্থাপক বা জোনাল ব্যবস্থাপকের স্বাক্ষরযুক্ত প্রত্যয়নপত্র নিতে হবে, যাতে সে পরে বলতে না পারে আমি তো জানি না, আপনাকে বলছেন যে আরএম ভাই এই রসিদ দিবে বা এটা জমার পরে এরকম রসিদ দেওয়ার নিয়ম আছে, আমি জানি আপনি নিয়েছেন, আমার পাস বইতে সই করে দিয়েছেন। হ্যাঁ, পাস বই তো প্রাথমিক ডকুমেন্ট হিসেবে দেবেই, কিন্তু পরবর্তীতে এই রসিদটা নিশ্চিত করতে হবে। এখন হলো যে এটা আমি আমার বইতে লিখে দিলাম, সেটা আমিই জানি, তাহলে কিন্তু আবার এটা হবে না। এটা এই যে পলিসিটা আছে, এটা আমার যে উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা বা কর্মী ভাই বোনেরা আছে তাদের গ্রুপে বলতে হবে যে আপনি যে এককালীন জমা দেন শুধু আমি পাস বইতে তুলে দেই এটাই না, পাশাপাশি আমার আরএম ভাই বা জেডএম ভাই যে অথরিটির মধ্যে পড়ে
সেখান থেকে একটা প্রত্যয়নপত্র আপনাকে দেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ সেভিংস আমাদের বড় একটা সেবা, যেটা আমার সদস্য পর্যায়ে এবং সংস্থা পর্যায়ে ব্যাপক ভূমিকা রাখে, এবং এই গ্রাহকের আমানত তার নিরাপত্তা দেওয়াও আমাদের একটা জরুরি কাজ। ঠিক আছে, সেক্ষেত্রে যেভাবে পলিসি অনুসারে মেনটেন করার কথা আমরা সেভাবে এটাকে বাস্তবায়ন করব, কোনোভাবে যেন তাদের অর্থের নিরাপত্তার ঘাটতি না হয় এবং সংস্থা কোনোভাবে যাতে আর্থিক ক্ষতির মধ্যে না পড়ে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।